নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আপনারা এই ছোট গাছগুলো দেখতে চাইলেন না, তাই জন্য চলে এলাম শ্রীলঙ্কার মাথালি ডিস্ট্রিক্টে। এখন আমি রয়েছি টিইজেসি ফার্মের ভেতরে, একটা আল্ট্রা হাই ডেন্সিটি ফার্ম। এই হাই ডেন্সিটি ফার্মের ভেতরে আপনাদেরকে একটু টিএসি নিয়ে কথা বলবো। আমার হাতে একটা টিইজেসি রয়েছে, 1 কিলো 980 গ্রাম ওজন এটার, তো নিয়ারলি 1 কিলো। অনেক কথা আপনাদেরকে বলবো আস্তে আস্তে। প্রথমে ইন্ট্রোডাকশন, প্রচন্ড রোদ লাগছে, তাও আস্তে আস্তে আপনাদেরকে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দেওয়া যাক। টিইজেসি আম শ্রীলঙ্কার অনেকেই নাম শুনেছেন, অনেকে হাইপে তাড়াহুড়োর বসে সবার প্রথম গাছ কালেক্ট করার জন্য গাছ কিনেও ফেলেছেন। তো সবার জন্য, যারা যারা কিনতে চাইছেন, যারা ভাবছেন লাগাবেন, যারা কমার্শিয়াল বাগান করতে চাইছেন, যারা কারোর কথা শুনছেন যে টিএসি খুব ভালো আম, কেউ আর বলছে খুব খারাপ আম, কেউ বলছে সারা বছর হয়, কেউ বলছে না না সারা বছর হয় না, কেউ বলছে বড় আম খেতে ভালো নয়, কেউ বলছে দারুণ খেতে, একমাত্র এক্সেপশন বড় হয়। সমস্ত প্রশ্নের উত্তর দেব। টেস্ট রিভিউটা এই ইন্ট্রোডাকশন, হিস্ট্রি সবকিছু বলে নেওয়ার পরে আপনাদেরকে টেস্ট রিভিউ ওখানে বসে আমি দেব। কাঁচা আম, আধা পাকা আম, পাকা আম, 3 রকম ভাবে আমি এই আমটাকে খেয়ে দেখবো, তারপরে আপনাদেরকে তিনটেরই রিভিউ দেব। তো শুরু করা যাক আর দেরি না করে টিইজেসির রিভিউ। হিস্ট্রি এবং ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। হিস্ট্রি: 1990 সাল নাগাদ এলাওয়ালা ফার্ম একটা কমার্শিয়াল ম্যাঙ্গো ফার্ম। সেখানকার একজন মানুষ এবং ফিলিপিন্সের একজন মানুষ দুজন মিলে একটা আম তৈরি করেন। তারা ক্রস ব্রিড করান, কি করে করেন সেই সম্বন্ধে হিস্ট্রি জানা যায় না। এই হিস্ট্রি জানা যায় যে ভারতবর্ষেরই দুটো আম নিয়ে এই আমটা তৈরি করা হয়েছিল, অনেকটা নিলামের মতো দেখতে, আরো অনেক কিছু ভারতবর্ষের আমের সাথে মিল রয়েছে, আমি আস্তে আস্তে বলবো। তো টিজেসি টম এলাওয়ালা, সেই এলাওয়ালা ফার্মের মালিক, এবং ডক্টর জুয়ান কার্লোস, ফিলিপিন্সের একজন সায়েন্টিস্ট, এগ্রিকালচারাল সায়েন্টিস্ট, দুজন মিলে এই আমটা তৈরি করেছিলেন। তাই এই আমের নাম হয়েছিল টম এলাওয়ালা জুয়ান কার্লোস ম্যাঙ্গো, সংক্ষেপে টিইজেসি ম্যাঙ্গো। তো এই হিস্ট্রি 1990-এর শুরুর দিকে এই আমটা তৈরি হয়েছিল। তারপরে ওনারা 2 বছর 3 বছর 4 বছর পরীক্ষা করার পরে 2003 সালে এটা শ্রীলঙ্কার এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে রিলিজ করা হয় এবং চাষিদেরকে লাগানোর জন্য বলা হয়, এবং চাষিরা সেই তবে থেকে এখনো পর্যন্ত এটার ফার্মিং করে যাচ্ছেন। খুব রিসেন্টলি এটা শ্রীলঙ্কা থেকে বাইরের দেশে চাষিদের উৎসাহ জাগাতে পেরেছে। তার কয়েকটা কারণ আছে, কিছু হাইপো রয়েছে, কিছু সত্যি সত্যি ভালো গুণ আছে। তো সবকিছু বলবো, তার আগে বলে নি আমি গাছের কিছু ক্যারেক্টারিস্টিক্স। আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো সমস্ত 5-5.5 বছরের গাছ। অনেকে হয়তো অবাক হবেন যে আমার বাড়িতে 5 বছরের গাছ আছে। এই ওয়েদার ক্লাইমেট, এইখানকার এটা ড্রাই জোন, এই ড্রাই জোনে ওয়েদার ক্লাইমেট, সয়েল কন্ডিশন সবকিছু আম গাছের ফরে। তাই 5 বছরে একটা আম গাছ এইরকম সাইজ নিতে পারে, যদিও ওনারা প্রপার ট্রেনিং ট্রুনিং করেছেন, কিন্তু তারপরেও এটাকে প্রপার ট্রেনিং ট্রুনিং আরো করতে হবে ভবিষ্যতে, না হলে এই গাছ অনেক বড় হয়ে যাবে। আল্ট্রা হাই ডেন্সিটিতে হচ্ছে মানে বুঝতে পারছেন যে গাছটাকে ছোট রাখা সম্ভব, যদিও এখন অনেক ভিগোরাস গ্রোথের গাছকে সঠিকভাবে কেটে ছেঁটে ছোট রাখা হচ্ছে, কিন্তু টিজেসি সত্যি সত্যি একটা ডোয়ার্ফ নেচারের গাছ। ভিডিওতে দেখতেই পাচ্ছেন গাছগুলো আপরাইট ডাইরেকশনের থেকে বেশি সাইড ওয়াইজ ডাইরেকশনে বেড়েছে। তো এটাই প্রমাণ করে, এবং 5 বছরে একটা গাছ পুরো গোল হয়ে গেছে, এটাই প্রমাণ করে যে এটা ডোয়ার্ফ নেচার, আল্ট্রা হাই ডেন্সিটি হচ্ছে, তো করা যাবে। গাছের দ্বিতীয় নেচার, অনেকে মনে করেন টিএজেসি লাগানোর সঙ্গে সঙ্গে ফল দেয়, যেদিন লাগাবো তার 1 বছর পরই ফল দেবে, নেওয়া যেতে পারে। কোনো গাছেই 3 বছর আগে ফল নেওয়া উচিত নয়। গ্রাফটিং এর পরে অন্তত 3 বছর একটা গাছকে সময় দিতে হয় সেই গাছে ফল নেওয়ার জন্য। 3 নম্বর পয়েন্ট গাছ নিয়ে, এই গাছটা 12 মাস ফল দেয়। কথাটা 70% ভুল, 30% ঠিক। যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে যে ফার্মটা আমি দেখেছি
এটা একটা 15 একরের ফার্ম। 15 একর জুড়ে প্রায় 3000 আম গাছ রয়েছে, সবকটাই টিএইচএসি। 3000 আম গাছের মধ্যে আমি 25টা মতো গাছ পেয়েছি যেগুলোতে ফুল ছিল, 10-15টা গাছ পেয়েছি যেগুলোতে ফল আছে এখন, আর কিছু গাছ পেয়েছি যেগুলোতে ফল এবং ফুল উভয়ও আছে। মোটামুটি 15-20টা গাছ এরকম আমি পেয়েছি। ম্যাক্সিমাম গাছেই অর্থাৎ 95%-এর ওপর গাছে কিন্তু শুধু পাতা বেরিয়েছে এই সিজনে। এর কিছুদিন পরে এরা সবাই ফল দেওয়া শুরু করবে। অর্থাৎ এই আমটা আপনার জায়গাতে, আপনি যেখানে থাকেন সেই জায়গাতে 12 মাস ফল দেবে কিনা সেটা বলা সম্ভব নয়। এখানে একটা কথা আমি জুড়ে দিই, এই একটা ডালে যদি একবার মুকুল হয় তাহলে কখনো এক্সপেক্ট করবেন না যে এই ডালে মুকুল হলো, আম হলো, আমটা হয়ে গেল, আবার মুকুল বেরিয়ে যাবে। ফুল থেকে ফলে পরিণত হতে ম্যাচুরিটিতে যেতেই তো 120 দিনের কাছাকাছি সময় লাগে। তারপরে গাছ খাওয়ার জমাবে, তারপরে ফুল ফোটাবে। তাহলে একই ডালে 1 বছরে 2বার কখনো সম্ভব নয়। এটা টিএইচএসি হোক, কাটিমন হোক, যে কোনো 12 মাসির ক্ষেত্রে এই একই শর্ত প্রযোজ্য। গাছের যে ডালগুলোতে এখন ফল হচ্ছে, অন্য ডালগুলোতে ঠিক 6 মাস পরে 8 মাস পরে ফল হবে। এই জায়গাতে শ্রীলঙ্কার ড্রাই জোনে এর সিজন কখন? শ্রীলঙ্কার ড্রাই জোনে এই আমের সিজন অনেকটা নির্ভর করে গাছের প্যাক্লোবিউটাজল কত পরিমাণে দেওয়া হয়েছে তার উপরে। হ্যাঁ, এখানে এমন একটাও ফার্ম আমি খুঁজে পাইনি যে ফার্মে প্যাক্লোবিউটাজল ইউজ করা হয় না। একমাত্র এই ফার্মটা যেখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছি, এই গাছগুলোতে প্যাক্লোবিউটাজল ইউজ করা হয়নি। আমি অনেক ফার্মে ভিডিও করতে পারতাম, কিন্তু এই ফার্মটা এই জন্য চুজ করেছি যাতে আপনাকে অরিজিনাল জিনিসটা দেখাতে পারি। প্যাক্লোবিউটাজল গাছে দিয়ে দিলে সেই গাছের কখন ফুল হবে, কখন ফল আসবে, যে কোনো সময় ফুল আনানো যায়। তো সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। বেসিক্যালি প্যাক্লোবিউটাজল অ্যাপ্লাই করা গাছ অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখায়, অর্থাৎ আপনার কথা অনুযায়ী গাছ চলবে। প্যাক্লোবিউটাজল যদি আপনি ইউজ করেন তার পরিণতিও খুব খারাপ, কিছুদিন পরে সেই গাছ বন্ধা হয়ে যায়। প্যাক্লোবিউটাজল যদি না অ্যাপ্লাই করা হয় তাহলে সে আর ফল দেয় না। তো যাই হোক, সেটা অন্য জায়গায়। তো এই জায়গাতে আমের সিজন একবার হয় মার্চ এপ্রিল, আর একবার হয় নভেম্বর ডিসেম্বর। যে ডালগুলোতে মার্চ এপ্রিলে ফল হয়ে গেছে, বলা ভালো এই ফার্মের মালিকের সাথে কথা বলেছি, যে গাছগুলোতে মার্চ এপ্রিল ফল হচ্ছে সেই গাছগুলোতে কিন্তু আগামী আর 11 মাস কোনো রকম কোনো ফুল আসবে না। অনেক ফার্মার বলেছেন 14 থেকে 15 মাসে একটা গাছে 2বার ফল আসতে পারে, ফুল আসতে পারে। 14 থেকে 15 মাস, যদিও আমি তার এভিডেন্স এখনো পাইনি। আমি এটাই দেখছি যে যে গাছে সিজনে আজ থেকে 8 মাস, 9 মাস, 10 মাস আগে ফল হয়নি, ফুল হয়নি, সেইগুলোতে এখন ফুল আছে। আর যেগুলোতে কিছুদিন আগে হারভেস্ট করা হয়ে গেছে সেগুলোতে এখন কোনো ফল ফুল কিচ্ছু নেই, শুধুমাত্র পাতা বেরিয়েছে, গ্রোথে এসছে। তো এক কথায় সামারি করলে কি হয়, এটা বছরে একবারই ফল দেয়। কিছু কিছু সময় কিছু কিছু জায়গাতে এটা পরিবর্তন হতে পারে, সাইকেলটার পরিবর্তন হতে পারে, বা ফল এগোতে পারে, পিছোতে পারে। এখানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শ্রীলঙ্কাতে কিন্তু উইন্টার বলে কোনো সিজন নেই। অ্যাটলিস্ট এই এরিয়াতে উইন্টার বলে কোনো সিজন হয় না, এখানে কোনো শীতকাল নেই। তাই শীতকাল না থাকার জন্য গাছগুলো একটু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি করবে, সেটাই স্বাভাবিক। বলা ভালো আমাদের মতো এরা এরা বৈশিষ্ট্য সম্পন্ন হবে না, এদের বৈশিষ্ট্য অন্য রকম হবে, এবং হয়েছেও তাই। পরের পয়েন্ট, এই গাছে রোগ বালাই কেমন? টিজেসি গাছে ম্যালফরমেশন আমি এখনো পর্যন্ত কোথাও দেখিনি, কিন্তু মাথায় রাখতে হবে এখানে ওই 10 টাকাতে 300 পিস গাছ বিক্রির মতো ঠাসাঠাসি করে কোথাও গাছ কেউ রাখে না। এবং গাছগুলো যেখানে টিজেসি সেখানে শুধু টিজেসি, এর পরে হয়তো একটা প্লটে ভেল্লাই কলম্বাম, তারপরে প্লটে ভিলার, তারপরে প্লটে কারুথা কলম্বাম, এরম করে মিক্সড বাগান এরা করে না। হলো টিজেসিতে রোগ পোকা কম,
টিজেসিতে একটা রোগ সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে থ্রিপসের ইনফেস্টেশন, দুই হচ্ছে অ্যানথ্রাকনোজ। অ্যানথ্রাকনোজ কিন্তু আমি বহু বাগানে দেখছি থ্রিপ হয়েছে এবং থ্রিপসও লাগছে। লিপ উইভিল হয়তো এখানে নেই বলে লাগছে না, আমাদের ওইদিকে নিয়ে গেলে ওয়েস্ট বেঙ্গলে লিপ উইভিল লাগতে পারে। দেখুন এই পাতাটাতেই অ্যানথ্রাকনোজ হয়ে রয়েছে, এই যে এই পাতাটাতেই অ্যানথ্রাকনোজ হয়ে রয়েছে। তো রোগ পোকা মডারেট। পরের কোশ্চেন, টিজেসি ভ্যারাইটিটা আমাদের ক্লাইমেটে কেমন ফল দিতে পারে? আমাদের ক্লাইমেটে ওয়েস্ট বেঙ্গলের অ্যাটলিস্ট আমি যেখানে থাকি কোস্টাল রিজিয়ন, দীঘা মন্দারমনির কাছাকাছি, সেই কোস্টাল রিজিয়ন, ইনফ্যাক্ট আমার বাড়ির আশেপাশেই খেজুরি, সেখানেই সমুদ্র রয়েছে। তো কোস্টাল রিজিয়নে থাকার জন্য আমার বাড়ির কাছে এটার ফলন অনেকটা এখানকার মতোই হতে পারে বা এর থেকে ভালোও হতে পারে। আমি অনেক আমে দেখেছি আমাদের ওখানে ভালো রেজাল্ট দিচ্ছে। এখানে কিন্তু পুরোটাই লাল মাটি, লাল মাটিতে গাছের গ্রোথ ভালো হয়, কিন্তু লাল মাটিতে আমের টেস্ট একটু কমে যায় বলে আমার ধারণা। কারণ আমি অনেক জায়গায় দেখেছি মুর্শিদাবাদের আমের টেস্ট আর একটা জায়গার আমের টেস্ট, মুর্শিদাবাদের ল্যাংড়ার টেস্ট আর অন্য জায়গার ল্যাংড়ার টেস্টের সাথে অনেক পার্থক্য হয়ে যায়। সম্ভবত লাল মাটিতে গাছের গ্রোথ ভালো হয় কিন্তু ফলের টেস্ট একটু কমে যায়, কারণ লাল মাটিতে অক্সিডেশনটা বোধহয় বেশি হয় এবং সেই জন্য ক্যালসিয়াম মলিকিউল বা পটাশিয়াম মলিকিউল বেশি ফ্রি থাকে না, তাই মিষ্টি কম তৈরি হয়। যদিও এটার সম্পূর্ণ তথ্য বা বিজ্ঞান ভিত্তিক তথ্য আমি কোনো আর্টিকেলে এখনো পর্যন্ত পাইনি। পরের পয়েন্ট, টিজেসি গাছ টবে লাগাবো না লাগাবো না? টিজেসি গাছ টবে লাগানো যেতে পারে, টবে করা যেতে পারে সঠিক ট্রেনিং এবং প্রুনিং করলে। পরের পয়েন্ট, অনেকে আমাকে প্রশ্ন করবেন যে টিজেসি আমরা কমার্শিয়ালি করব কিনা, করলে কতটা গ্যাপ দেব? শ্রীলঙ্কাতে আমি যেটা দেখছি সেটা মোটামুটি 18x18 গ্যাপ দিয়েছেন, অনেকে 15x20 গ্যাপ দিয়েছেন। গাছ থেকে গাছ 15, একটা রো থেকে আর একটা রো 20 ফুট এই গ্যাপ দিয়েছেন। অনেকে এটাও 18 রেখেছেন, এটাও 18 রেখেছেন, অনেকে এটাও 15 রেখেছেন, এটাও 15 রেখেছেন। তো 15-20, 15-15, 18-18 এই মাপে শ্রীলঙ্কাতে সব জায়গাতে হচ্ছে। একটা এক্সেপশন রয়েছে, দুটো এক্সেপশন শ্রীলঙ্কাতে আমার জানা মতে। এক হচ্ছে এলাওয়ালা ফার্ম, এলাওয়ালা ফার্মে আলট্রা হাই ডেন্সিটিতেও কিন্তু টিজেসি করা হচ্ছে, অর্থাৎ 10 ফুট বাই 8 ফুটে টিজেসি করা হচ্ছে। সেকেন্ড আর একটা ফার্ম আছে আজিজ ফার্ম বলে, সেই ফার্মে কিন্তু 6 ফুট বাই 4 ফুটে টিজেসি করা হচ্ছে, এক্সট্রিমলি হাই ডেন্সিটি। তো সেটার ভিডিও আমি পরে দেবো, এখন দেখানো মানা আছে। তো যাই হোক, এই ফার্মগুলোতে আলট্রা হাই ডেন্সিটি হচ্ছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত সাকসেসফুল নয়, এখনো পর্যন্ত রেজাল্ট দেখা বাকি রয়েছে। বাকি হাই ডেন্সিটিতে করা যেতে পারে, যেটা আমি এখানে দেখলাম, অবশ্যই করা যেতে পারে। পরের পয়েন্ট, ইন্টারক্রপিং। টিজেসির সাথে কি ইন্টারক্রপিং করা যায়? দেখুন, এখানে একটা বাগানও আপনি এমন পাবেন না যে বাগানে আমের মাঝে অন্য শস্য নেই। আমি জানি না কেন পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এই ট্রেন্ডটা কম, অনেক জায়গাতে করেই না যে আমের বাগান তো আমের বাগান, একদমই নয়। আমের বাগানের জন্য আমাদের তামিলনাড়ু এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে বলেছে আনারস সবচেয়ে ভালো ইন্টারক্রপিং। এই মাঝে রোর ফাঁকা জায়গাতে আনারস লাগাও, 2টো রো আনারস লাগানো যাবে। এখানে দেখছি পেয়ারা লাগিয়েছে, কিছু কিছু জায়গাতে নারকেল লাগিয়েছে। নারকেল কেন লাগিয়েছে, কতটা দূরদর্শী ভাবুন। বলে টিজেসির মার্কেট কিছুদিন পর নষ্ট হয়ে যাবে, আমাদের নারকেলের মার্কেট কোনোদিনও নষ্ট হবে না যতদিন পৃথিবী থাকবে। নারকেল কোনোদিনও, কারণ নারকেলের তেল হবে সেটা তো বন্ধ হবে না, নারকেলের অনেক আলাদা প্রোডাক্ট হয় সেইগুলো কোনোদিনও বন্ধ হবে না। তাই জন্য নারকেলটা এরা মাঝে মাঝে লাগিয়ে রেখেছে। যদি কোনো সময় টিজেসি গাছ বা দাম না পায়, আমাদের মুর্শিদাবাদের মতো অবস্থা হয়, তাহলে কিন্তু তারা নারকেলটাকে আস্তে আস্তে বড় করে নেবে। আর যদি টিজেসির সাপ্লাই থাকে তাহলে নারকেল গাছগুলো কেটে দেবে বড় হয়ে যাওয়ার পরে। এই অনেক জায়গাতে আমি দেখছি এখানে মাঝখানে উচ্ছে, ঢেঁড়স এবং শশা লাগাতে আমি রেকমেন্ড করব না। কেন শশা লাগিয়েছেন, শশা করা খুব ট্রিকি এই আমের মাঝখানে, কিন্তু আমি রেকমেন্ড করব না। অনেকে মরিঙ্গা করেছে, এটা খুব ভালো জিনিস মরিঙ্গা।
ড্রামস্টিক, সজনে ডাঁটা। সজনে ডাঁটা মাঝে মাঝে করে গেছেন, আমাদের যেরকম ODC3 ভ্যারাইটি রয়েছে, ডোয়ার্ফ ভ্যারাইটি বড় বড় হয়, সেগুলো কিন্তু মাঝে মাঝে করে গেছেন। এটা খুব ভালো চিন্তা, এটা আপনাদেরকে করতে হবে। ইন্টারক্রপিং করবেন কিনা জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস আমাকে করবেন কি নিয়ে ইন্টারক্রপিং করবেন। ইন্টারক্রপিং করতেই হবে আপনাকে। আম গাছ 3 থেকে 4 বছর কোনো ফল দেবে না, 3 থেকে 4 বছর তার পেছনে খাটনি। তো এইবারে কিছু প্রগনোসিস আপনাদেরকে বলবো। আসুন শ্রীলঙ্কার টিজেসির হাল হাকিকত একটু জেনে নেওয়া যাক। আমি কাউকে ছোট করব না, কাউকে বড় করব না, কিন্তু একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, সেটা শ্রীলঙ্কার মানুষ টিজেসি প্রচুর পরিমাণে চাষ করেছেন, প্রচুর পরিমাণে টিজেসি করেছেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই হাই ডেন্সিটি ফার্মিং সম্বন্ধে ধারণা খুবই কম। আমার এগেনস্টে কিছু বলার আগে শ্রীলঙ্কাতে এসে ঘুরে যাবেন, দেখবেন, তারপরে বলবেন। এবার আমি বলি কি দেখছি। আমি আজকে সকালেই 7 জন চাষিকে নিয়ে বসেছিলাম এবং তাদেরকে পরামর্শ দিচ্ছিলাম কি করে কাটতে হবে। আমার অবাক লাগলো যে আমি কোথাকার কে, আমি কেউই নয়, জানি না, তো তারা জিজ্ঞেস করছে কি করে করবে। আপনি গ্যাপ যাই দিন, কয়েকটা সামান্য জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা গাছের সাথে আরেকটা গাছ টাচ যেন না করে। টাচ করে গেলেই ওখান থেকে আর ফল পাবেন না এবং ওই জায়গাতে পোকা লাগবে, প্রথম। দ্বিতীয়, সূর্যালোক যদি মাটিতে না পড়ে বা গাছের গোড়াতে সূর্যালোক যদি না পৌঁছায়, তাহলে সে আম গাছে রোগ লাগবে লাগবে লাগবে, কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কোনো দামি কেমিক্যাল আটকাতে পারবে না, রোগ লাগতে বাধ্য। আম গাছের মাটিতে রোদ লাগতে হবে, অ্যাটলিস্ট যে কোনো একদিক থেকে, হয় পূর্ব থেকে না হলে পশ্চিম থেকে, যে কোনো একদিক থেকে রোদ লাগতে হবেই আম গাছের গোড়াতে। তো এরা টিজেসি হাই ডেন্সিটিতে করে গেছে, কোনো প্রুনিং নেই, ট্রেনিং নেই। এই বাগানটাতে তাও কিছুটা আছে, সমস্ত গাছের সাথে গাছ লেগে গেছে, গাছের গোড়া দিয়ে যেতে মুর্শিদাবাদের মতো আকাশ দেখা যায় না। ওই রকম আল্ট্রা হাই ডেন্সিটিতে হয় না, ওটা নর্মাল ডিস্টেন্সের ফার্মিং, ওইভাবে হয় না। ফলস্বরূপ কি হচ্ছে, স্কেল ইনসেক্ট, সুটি মোল্ড ভরে গেছে, দেখতে পাচ্ছেন আমগুলোর কি অবস্থা। ইনফ্যাক্ট এই আমটাও এ কোয়ালিটির আম নয়, এটা বি গ্রেড। তো এত পরিমাণে পোকা, এত পরিমাণে সুটি মোল্ড, এত পরিমাণে ছত্রাক লেগেছে, যে বাগানে লেগেছে সেই বাগানের একদম লাইনের পর লাইন গাছ একদম পুরো খারাপ করে দিয়েছে। যে বাগানে লাগেনি, তখন সূর্যালোক পড়ছে এই বাগানটাতে, তাই জন্য পোকা কম, ছত্রাক কম। হাই ডেন্সিটিতে ম্যালফরমেশন, হাই ডেন্সিটিতে কোনো পোকামাকড়ে কোনো জায়গা নেই, একটা 0.1%ও জায়গা নেই। একটা গাছ থেকে আরেকটা গাছ থেকে আরেকটা গাছ থেকে আরেকটা গাছ সঙ্গে সঙ্গে ছড়িয়ে যাবে। তো এই সাধারণ জিনিসটা মাথায় না নিয়ে হুজুকে পড়ে এরাও টিজেসি লাগিয়েছেন এবং তার ফলে এখন ভুগছেন। আমাকে জিজ্ঞেস করছে কোথেকে প্রুন করবো, আমি কি বলবো, গভর্নমেন্টকে জিজ্ঞেস করো শ্রীলঙ্কার, তারা বলবে। আমার কতটুকু নলেজ, আমার এই ব্যাপারে নলেজই নেই, আমার নিজের কোনো, আমি হাই ডেন্সিটি বাগান করিনি, আমি সাধারণ একটা সেন্স থেকে যেটুকু বলা যায় ততটুকুই আমি তাদেরকে বললাম। এবং ফিউচারে আপনাদেরকেও বলি, আপনারা যারা হাই ডেন্সিটি করছেন, কোনো রোগ পোকার কোন রকম, যে বাগানে একবার অ্যানথ্রাকনোজ লেগেছে, আপনি ওষুধ দিলেন, অ্যানথ্রাকনোজ চলে গেল, আবার অ্যানথ্রাকনোজ চলে এলো, তাহলে বুঝতে হবে ওই বাগানে আপনার দোষ আছে, ওই বাগানে আপনার ত্রুটি আছে, আসতে পারে না অ্যানথ্রাকনোজ আবার। একবার চলে গেলে তার যদি রেনুই না থাকে এখানে এই বাগানটাতে, তাহলে কোত্থেকে আসবে? হয় সূর্যালোক পৌঁছাচ্ছে না, নাহলে এমন এনভায়রনমেন্ট পাচ্ছে যে এনভায়রনমেন্টে কিন্তু ছত্রাক আবার জন্মাচ্ছে বা কীটপতঙ্গ আবার জন্মে যাচ্ছে, অপকারী কীটপতঙ্গ আবার জন্মে যাচ্ছে। তো এই ছিল এই টিজেসির একটা শ্রীলঙ্কার এখনকার অবস্থা। যেগুলো ওয়েল মেনটেন ফার্ম সেগুলো ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম যারা হুজুকের বসে করেছেন, যারা লোকের কথা শুনে করেছেন, তারা কিন্তু প্রচুর পরিমাণে ভুগছেন। সমস্ত মাঝে 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 নারকেল গাছ লাগিয়ে গেছেন, কিছুদিন পরে গাছগুলো কাটবেন, নারকেল গাছ বাড়াবেন। তো এই পরে গভর্নমেন্টের কিছু পলিসি আছে, ইনারা যেটা বললেন, গভর্নমেন্টের কিছু পলিসি এরও আরো কিছু রয়েছে, যার ফলে টিজেসির বেশি দাম পাওয়া যাচ্ছে না, কিছু কিছু ফার্মার পাচ্ছেন না যাদের কন্ট্যাক্ট কম বা ইয়ে। তো এখনো পর্যন্ত টিজেসি অন অ্যান অ্যাভারেজ শ্রীলঙ্কাতে এক্সপোর্ট কোয়ালিটির A1 টিজেসিটা 500 টাকা কিলো, মানে এখানকার মুদ্রায় প্রায় 1,500 টাকা করে কিলো বিক্রি হচ্ছে। আর এই রকম গুলো 1200 টাকা করে কিলো বিক্রি হচ্ছে, এর থেকে লো গ্রেড 1000 টাকা করে কিলো শ্রীলঙ্কার মুদ্রায় LKR এ। তো শ্রীলঙ্কার 3 টাকা সমান আমাদের 1 টাকা, সেই অনুযায়ী হিসাব করবেন। তো এই
পৃথিবীর সারা বহু দেশে, মাস্কাটে, আরবে, এমিরেটসে, সব জায়গাতে টিজেসি এক্সপোর্ট হচ্ছে। আবার অনেকে আমাকে বলছেন যে টিজেসি এক্সপোর্ট তো এখন ভারতবর্ষ থেকেও, ভারতবর্ষ যত আম এক্সপোর্ট করে তার থেকে বেশি টিজেসি শ্রীলঙ্কা থেকে সারা পৃথিবীতে এক্সপোর্ট হচ্ছে। শ্রীলঙ্কার এক্সপোর্টের বললাম 2021 সালে ভারতবর্ষের রিপোর্টটা একবার দেখবেন প্লিজ, আমের রিপোর্টটা। 21 মিলিয়ন মেট্রিক টন আম উৎপাদন করেছে ভারতবর্ষ, 21 মিলিয়ন মেট্রিক টন। তো যাই হোক, ভারতবর্ষের সাথে তুলনা নয়, কারোর সাথে কারোর তুলনা করবেন না। তো এইবারে চলে আসবো ফল, যেটার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছেন, আমি বোধহয় প্রথম যার কাছ থেকে শুনছেন। তো ফলে চলে আসবো। ফলের পুঙ্খানুপুঙ্খ আমরা দেখব, কাঁচাতে, আধা পাকাতে, পাকাতে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, সব খাবো, সব খেয়ে আপনাদেরকে বলবো, ওজন মাপবো, ব্রিক্স দেখবো, সবকিছু করে আপনাদেরকে জানাবো টিজেসি কেমন আম, বাড়ির জন্য ভালো কি ভালো নয়। তার আগে আপনাদেরকে একটাই কথা বলে দিই, শ্রীলঙ্কাতে যারা যারা কথাবার্তা বলেন, শ্রীলঙ্কাতে যাদের জান পেহচান রয়েছে, তারা ফার্মারদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার পছন্দের আম কি। অন্তত 30 জন ফার্মারকে আমি জিজ্ঞেস করেছি 3 দিন ধরে, একজনও কিন্তু বলেননি তাদের ফেভারিট আম টিজেসি, তাদের ফেভারিট আম সবসময় কারুথা কলম্বাম, তারপরে ভেল্লাই কলম্বাম, তারপরে হুইলার্ড, তারপরে টিজেসি। সবার প্রথম 99% মানুষ বলেছে তাদের ফেভারিট আম কারুথা কলম্বাম, নট টিজেসি। টিজেসি ইজ গুড ফর এক্সপোর্ট, নট ফর ওন হোম কনজাম্পশন। তাহলে এবারে শুরু করা যাক ফ্রুট রিভিউ। আমের অ্যাভারেজ ওয়েট আমরা পাচ্ছি 500 গ্রাম, অ্যাভারেজ ওয়েট 500 গ্রাম। 5 বছরের পুরনো গাছের ফলের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 500 গ্রাম, এটা 980 গ্রামের কাছাকাছি। 1 কিলো 1200 গ্রাম, 1500 গ্রাম পর্যন্ত, মানে 1.5 কিলো পর্যন্ত কিন্তু আমি টিএসি পেয়েছি, যেটা এক্সট্রিমলি রেয়ার, এবং সে আমের টেস্টও ভালো হয় না। এই আমের সেলফ লাইফ নিয়ারলি 10 ডেজ। যদি আপনারা ম্যাচুরিটিতে গাছ থেকে তোলেন, যদি পাকা অবস্থায় গাছ থেকে তোলেন, তাহলে কিন্তু এই তলার অংশটাতে কিন্তু জেলি জেলি হয়ে যাবে, এবং জেলি সিড ফরমেশনেরও একটা টেন্ডেন্সি কিন্তু এটাতে রয়েছে। জেলি সিড ফরমেশন সম্ভবত ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য সেটা হয়ে থাকে এই রিজিয়নে। বোটার সাথে গাছ খুব শক্তভাবে লেগে থাকে, তাই জন্য এর ঝড়ে কিন্তু খসে পড়ে না। এই যে হলুদ রং দেখছেন, এই হলুদ রংটা একমাত্র যদি আপনি ডবল লেয়ার কার্বন পেপারে ব্যাগিং করেন তাহলেই আসবে, নচেত টিজেসি পাকা অবস্থাতেও সবুজ থাকে। টিজেসি পাকা অবস্থাতেও সবুজ থাকে, কার মতো? অনেকটা আম্রপালির মতো পাকা অবস্থাতেও সবুজ থাকে। এই রকম রং শুধুমাত্র ব্যাগিং করলে আসবে, নচেত নয়। এই আমটা মোটামুটি রকম ভাবে গাছে ফুল আসা থেকে এই রকম শেপ নিতে 120 দিন সময় নিতে পারে। গাছে অনেক দিন ফলটা রেখে খাওয়া যায়। গাছে যদি আপনি রাখতে চান তাহলে আপনি গাছ থেকে না তুললেও হবে, যেরকম খিরসা পাতা আপনাকে ফটফট ফটফট তুলে নিতে হবে, নাহলে সব পড়ে নষ্ট হয়ে যাবে। এই কিন্তু গাছ থেকে পড়ে না, যদিও এইখানে সজারু খায়, নিচের গুলো, ওপরের গুলো কাঠবিড়ালি খায়, তো নচেত নষ্ট হবে না। এই আমটা অনেকদিন গাছে থাকবে, তার কারণ মোটাটা, এই যে মোটা দেখতে পাচ্ছেন, মোটাটা খুব মোটা, খুব মোটা, গাছে ঝুলে থাকবে এবং হবেও। এবং আমটা কিন্তু যথেষ্ট শক্ত একটা আম, যথেষ্ট ভারীও একটা আম। এইরকম আম 1 কিলো ওজন, মানে বুঝতে পারছেন যথেষ্ট ভারী একটা আম, অনেকটা আমাদের ফজলির মতো ভারী। এইখানটাতে দেখতে পাচ্ছেন এটা টিজেসি চেনার, এই যে এখানে খাঁজ রয়েছে, এইখানে একটা নাভি দেখতে পাবেন, এই যে নাভি, আর এই যে খাঁজ দেখতে পাচ্ছেন অ্যাপেক্স রিজিয়নে, বিক রয়েছে, এই যে ভেন্ট্রাল শোল্ডার, ডরসাল শোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই যে এটা টিজেসি। এইভাবে আপনারা টিজেসি চিনতে পারবেন। এটা A2 কোয়ালিটির, যেহেতু কালো দাগ আছে, কিন্তু সাইজের দিক থেকে A1 কোয়ালিটি, শেপের দিক থেকেও A1 কোয়ালিটির আম।
ফলের আর কিছু বৈশিষ্ট্য, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আনলে কিন্তু এই ফলটা আমাদের সময় ফুল দেবে, অর্থাৎ ওই জানুয়ারি ফেব্রুয়ারিতেই ফুল দেবে। এখনো পর্যন্ত আমাদের ওখানে রেজাল্ট দেখা বাকি আছে। তো একটা কথা ছোট্ট বলে দিই, অনেকে অনেক লাফালাফি করছেন, টিজেসি নামটাই শুনেছেন আমার মাধ্যমে, আমি এখানে নিজেকে বাড়াচ্ছি না, তবে এইটুকু বলে রাখা ভালো আপনাদেরকে, আমার ফেসবুকের পোস্ট দেখে নেবেন ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুকে কবে আমি টিজেসি নিয়ে পোস্ট করেছিলাম। তো যাই হোক, এই এবারে আপনাদেরকে ফ্রুট রিভিউ দেব এবং শ্রীলঙ্কাতে বসে ফ্রুট রিভিউ দেব এবং আপনাদেরকে বলবো যে এটা আদু লাগাবেন তো, কারণ এখানকার মানুষ কিন্তু এগুলো খায় না, ইংরেজিতে একটা কথা আছে, ডিলার নেভার কনজিউম। তো আসুন শুরু করা যাক আমাদের টিজেসির মেগা ফ্রুট রিভিউ পর্ব। তাহলে এবারে ফাইনালি আমরা রিভিউ করতে চলে এসেছি। হ্যাঁ, অন্য আমের মতো শুধু ছোটখাটো রিভিউ করব না যে টিএসএস কত খেতে ভালো কিরকম কি, আমি 4 রকম ভাবে এনেছি আমটাকে। একদম কাঁচা এনেছি, ছবি দেখতে পাচ্ছেন, আধা পাকা আধা কাঁচা এনেছি, কাঁচা নুন লঙ্কা দিয়ে এনেছি এবং একদম পাকা এনেছি। তো সবকটাই 4 রকম টেস্ট করব, কারণ মানুষ অনেকে জিজ্ঞেস করেন এটা কাঁচা মিঠা কিনা, অনেকে জিজ্ঞেস করেন এটা কাঁচাই খেতে ভালো কিনা, আম্রপালির মতো চকি চকি নয় তো, আবার অনেকে পাকা তো জিজ্ঞেস করেনি, তাই জন্য আমি সব এনেছি। তো টেস্ট রিভিউ এটা তো নেই, তাই জন্য আমাকে করতে হলো। এবারে আমি শুরু করব সবার প্রথমে আমাদের মেগা টিজেসির রিভিউ। প্রথম কাঁচা কাঁচা আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে কাঁচা কাঁচা ফল খেতে কেমন, টক, মিষ্টির সেরকম কোনো ভাব নেই, পুরোটাই টক বলা যেতে পারে, তবে চকি চকি ফ্লেভারটা নেই। মুখে চকের মতো ক্যালসিয়াম খেলে যেরকম হয় বা চক ভুল করে মুখে চলে গেলে যেরকম ভাব একটা চকি চকি ফ্লেভার আছে, তো ঘসঘসে ফ্লেভার সেই রকম কিন্তু নয়, অনেকটাই ঘসঘসে ব্যাপারটা কম আছে। যারা আম্রপালি কাঁচাতে খেয়েছেন তারা বুঝতে পারবেন ঘসঘসে ফ্লেভার বলতে আমি কি বোঝাতে চাইছি। দ্বিতীয় কাঁচা নুন লঙ্কা দিয়ে অনেকে পছন্দ করেন, আমি একটুখানি খেয়ে দেখবো কাঁচা নুন লঙ্কা দিয়ে। যাদের ভালো লাগে গুড। তো এটাতে বলার কিছু নেই, এটা সবারই ভালো লাগে, যারা নুন লঙ্কা দিয়ে খান তারা আমের মিষ্টতা, তারা টকটাই পছন্দ করেন ইনফ্যাক্ট। তো খুব একটা বেশি টকও নয় আর মিষ্টির ব্যাপারটা নেই, ঘসঘসে ব্যাপারও নেই। এইবারে আমি চলে আসবো যেরকম এক্সপোর্ট কোয়ালিটিতে আম যায় এবং বিদেশে যেভাবে আম মানুষ খেতে পছন্দ করেন, তো আধা পাকা আধা কাঁচা সেমি রাইপ বলা যেতে পারে। তো এই রকম অবস্থাতেই কিন্তু টিজেসি গাছ থেকে তোলা হয় এবং এই আমগুলোই বিদেশে রপ্তানি হয়, বিদেশে এইভাবেই মানুষ কিন্তু আম খেয়ে থাকেন। আমাদের এখানে শুধুমাত্র পাকা খাওয়া হয়, কিন্তু বাইরের দেশে কিন্তু এই আধা পাকা আধা কাঁচাই খাওয়া হয়ে থাকে। তো এইটা স্বাদ, হ্যাঁ ভালো মতো মিষ্টি আছে, ফ্লেভারটা একটু কম, অ্যারোমা হালকা আছে, খুব একটা স্ট্রং অ্যারোমা নেই। নর্মাল আম যদি পাকা অবস্থায় খান এই আধা পাকা আধা কাঁচা অবস্থায়, তাহলে মোটামুটি সব আমি কিন্তু একই খেতে, এটাও সেই রকমই লাগলো, এতে কোনো আলাদা বিশেষত্ব নেই যে খুব টক বা খুব মিষ্টি সেরকম নয়, মোটামুটি মডারেট অ্যামাউন্টের। যদি টিএসএস মাপি তাহলে হয়তো 13-14 টিএসএস পাবো আমি এটার। তো আধা পাকা আধা কাঁচা অবস্থাতেও কিন্তু এটা রেকমেন্ডেড খেতে পারেন। খোসাটা পাতলা, আমি দেখাবো এবারে পাকাতে। এইবারে আপনাদের জন্য আমি এনেছি পাকা টিজেসি, একদম পাকা টিজেসি,
তো এটার তো টিএসএস পরিমাপ করব, তার আগে বলে দিই অ্যারোমা। অ্যারোমার দিক থেকে না, খুব একটা ভালো অ্যারোমা নেই, মোটামুটি অ্যারোমা, মডারেট অ্যারোমা। এই রকম আম যদি আমি নিই, পাকা আম, তাহলে কিন্তু তার বোঁটার কাছে কোনো রকম কোনো গন্ধ নেই, কোনো রকম কোনো গন্ধ নেই। আমাদের দেশি আমগুলোতে যেরকম গন্ধ আছে, বাইরে থেকে এরকম শুকলে গন্ধ পাওয়া যায়, এগুলোতে কিন্তু গন্ধ নেই। এইবারে টিজেসি যেগুলো আপনারা দেখে থাকবেন, এতদিন দেখেছেন আমাদের ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক গ্রুপে সমস্ত চকচকা টিএসি, সেই সমস্ত টিজেসির টেস্ট কিন্তু খুব একটা ভালো হবে না। ব্যাগিং করলে আমের মিষ্টতা কমে, সাইজ বাড়ে। ব্যাগিং করলে আমের মিষ্টতা কমে, সাইজ বাড়ে, চকচকে হয়। তো মিষ্টির ওপরে কিন্তু সিগনিফিকেন্ট প্রভাব ফেলে ব্যাগিং। যেগুলো চকচকে আম দেখতে পান সেগুলোর মিষ্টতা কমে যায় ব্যাগিং করলে। তো এইবারে আমি একটা ট্রি রাইপেন গাছ পাকা টিজেসি রিভিউ দেব। গাছ পাকা টিজেসি ডাইসড কাটা রয়েছে, এবারে খেয়ে এটা রিভিউ দেওয়া যাক। এটা হ্যাঁ, এইটুকু বলতে পারি যে এটাতে সাউথ ইন্ডিয়া আমের একটা ফ্লেভার আছে, সাউথ ইন্ডিয়ান আমের ফ্লেভার হালকা রয়েছে, অনেকটা আম্রপালি, অনেকটা মল্লিকার মিক্স ফ্লেভার আপনি পাবেন। দূরে কোনো সময় গিয়ে আপনার মনে হবে যে এটা দশেরির মতো অনেকটা লাগছে, কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা আম্রপালি, অনেকটা মল্লিকা, স্ট্রং অ্যারোমা বা স্ট্রং ফ্লেভার নেই। মিষ্টতাও খুব অ্যাভারেজ, অতিরিক্ত কিছু মিষ্টি, প্রচুর মিষ্টি সেরকম নয়, অতিরিক্ত জুসি নয়। হ্যাঁ, ভালো দিক কি, ফাইবার কিন্তু এখনো পর্যন্ত পাইনি আমি, দাঁতে কাটলাম কোনো রকম কোনো ফাইবার নেই। খোসা মডারেট, খুব একটা মোটাও নয়, খুব একটা পাতলাও নয়। ওভারঅল আমটার খাওয়ার এক্সপিরিয়েন্স অ্যাভারেজ, টেস্ট অ্যাভারেজ, স্বাদও অ্যাভারেজ, টেস্ট স্বাদ অ্যাভারেজ, সুইটনেসও অ্যাভারেজ। এবারে সুইটনেসটা আমি মাপবো, সুইটনেসটা মাপার পরে ফাইনাল কল দেব, ফাইনাল কিরকম লাগলো আমটা, কত কি স্কোর হলো। টিএসএসটা মাপা যাক। গাছ পাকা টিজেসি, এর থেকে ভালো টিজেসি আর হয় না। 18 18 এর পরিমাপ তার মানে বুঝতেই পারছেন, যারা অতিরিক্ত আম পছন্দ করেন তাদের জন্য নয়, অতিরিক্ত মিষ্টি আম পছন্দ করেন তাদের জন্য নয়। 18 টিএসএসও কিন্তু ভালো টিএসএস, কিন্তু যারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন তাদের জন্য নয়, তাদের কাছে একটু পানসে লাগতে পারে। যদি গাছ পাকা টিজেসি 18 টিএসএস দেয়, আমি ধরে নিলাম এটা 18টা +-2, মানে 20 বা 21 ম্যাক্সিমাম যেতে পারে। আর এদিকে ব্যাগিং করা থাকলে, ব্রাউন পেপারে ব্যাগিং করলে এটা 16-17 কিন্তু আসতে পারে নিচের দিকে। তো এই টিএসির টিএসএস। এবারে ওভারঅল যদি রেটিং করি, ওভারঅল টেস্ট রেটিং এর আগে বলে দিই, এর সুইট সাওয়ার ব্যালেন্স 10-এ, সুইট সাওয়ার ব্যালেন্সে আমি 6 দেব, সুইটনেসে 6 দেব আমি। এর টেক্সচার এবং এর অ্যারোমা, টেক্সচারে আমি একে 10-এ 7 দিতে পারি, অ্যারোমাতে 10-এ 5, 4-5 দিতে পারি, তার বেশি নয়। আফটার টেস্ট, মুখে কোনো রকম টেস্ট নেই সিগনিফিকেন্টলি, অনেকটা মল্লিকার টেস্ট মুখে লাগছে এখন হালকা হালকা। তো আফটার টেস্টের দিক থেকেও আমি 6 বা 7 দেব। তো এই ওভারঅল টেস্ট সেন্সেশন, টেস্ট ফিলিং, অর্গানোলেপটিক স্কোরিং যদি করতে বলেন, তাহলে আমি 10-এটাকে 6 ম্যাক্সিমাম 7 দিতে পারি ম্যাক্সিমাম। এইবারে আমটার পজিটিভ দিক কি কি, কেন এইটা নিয়ে চর্চা। সবচেয়ে বেশি পজিটিভ যে দিকটা এই আমে রয়েছে সেটা হলো এই আমের সেলফ লাইফ। এই আমের সেলফ লাইফ কিন্তু, এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো একদম শক্ত, তো এই আমের সেলফ লাইফ কিন্তু আমি আগেও বলেছি, পরিণত অবস্থা যদি গাছ থেকে তোলেন তাহলে অন্তত 10 দিন থাকে, 15 দিন পর্যন্ত থাকা যায়। ইনফ্যাক্ট 25°C টেম্পারেচারে কিছু কিছু ফার্মার বলছেন, যারা এক্সপোর্ট করেন তারা বলছেন এটা 20 দিন পর্যন্ত রাখা যায়, কারণ ওনারা আরবে, ইজিপ্টে বহু জায়গাতে এটা এক্সপোর্ট করেন এবং আমিও দেখেছি আরবের বিভিন্ন মার্কেটে টিএসএসি চলে এসছে। তো
এক্সপোর্ট কোয়ালিটির দিক থেকে এই আমটা ভালো, তার কারণ এর কিপিং কোয়ালিটি ভালো। বিদেশে এটা কেন এক্সপোর্ট করা হয়, কারণ বিদেশি মানুষ খুব একটা বেশি অ্যারোমেটিক, খুব স্পাইসি কিছু বা খুব সুইট কিছু পছন্দ করে না। তারা কিন্তু এই সেমি রাইপ যে আমটা দেখালাম সেই রকমই আম খেতে পছন্দ করেন। তো সেদিক থেকে কিপিং কোয়ালিটি ভালো, বড় হয়, হলুদ রঙের অ্যাট্রাকটিভ কালার হয়, ব্যাগিং করলে এমনি কিন্তু হয় না, এমনি সবুজই থাকে, পাকলে হয়। তাই জন্য এইটার, এই ফলের গুরুত্ব রয়েছে। এক কথাতে অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন বাড়িতে কি একটা গাছ লাগাবো, লাগাতে পারেন, কিন্তু হোম কনজাম্পশনের জন্য টিজেসি ভেরি 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 অ্যাভারেজ ভ্যারাইটি। বছরে দুবার কোনো কোনো জায়গাতে হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমার টেক্সট এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি বললাম যেটা ভেরি ভেরি অ্যাভারেজ কোয়ালিটির আম একটা। শুধুমাত্র এক্সপোর্টের কথা যদি মাথায় নেন তাহলে ভ্যারাইটিটা কিন্তু খুব ভালো। আগেও বলেছি এখানকার সব ফার্মারদেরকে আমি জিজ্ঞেস করেছি, অন্তত 30 জনকে, কারুর কিন্তু টিজেসি তাদের ফেভারিট আম নয়, কারুথা কলম্বাম। কিন্তু কারুথা কলম্বামের এক্সপোর্ট কোয়ালিটি নেই, সেটা দেখতে কিন্তু সবুজই থাকে, আর তার সেলফ লাইফও কম, কিন্তু খাওয়ার দিক থেকে অ্যারোমা, সুইটনেস কারুথা কলম্বাম, ভেল্লাই কলম্বাম এর থেকে ফার 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 সুপিরিয়র। তো এই ছিল টিজেসির টেস্ট রিভিউ। টেস্ট রিভিউ দিলাম আপনাদেরকে, 4 রকম আম খেলাম, খেয়ে আপনাদেরকে বললাম শ্রীলঙ্কা থেকে। আর একটু আঁটিটা আপনাদেরকে দেখিয়ে দিই। আঁটিটা কিন্তু এটার মোনো এমব্রায়োনিক আঁটি। মোনো এমব্রায়োনিক আঁটি 35 থেকে 40 গ্রাম ওজন হয় একটা আঁটির। মোটামুটি দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ফাইবার কিন্তু রয়েছে হালকা, কিন্তু পাল্পে ফাইবার খুব কম। একটা 500 গ্রাম ওজনের আমে 35 থেকে 40 গ্রামের আঁটি থাকতে পারে, তাহলে ফ্রুট টু স্টোন রেশিও কিন্তু অনেকটাই বেশি, পাল্প টু স্টোন রেশিও অনেকটাই বেশি। মোটামুটি রকম ভাবে 80 to 82% ভক্ষণযোগ্য আমরা পাল্প পেতে পারি এই একটা 500 গ্রামের টিজেসি থেকে। তো এই ছিল টিজেসির আমাদের টেস্ট রিভিউ। এইবারে চলে আসবো টিজেসির ফাইনাল কলে। কয়েকটা ভালো দিক বলবো, কয়েকটা খারাপ দিক বলবো, বলে ভিডিওটা কমপ্লিট করব। আর টিজেসি নিয়ে কোনো ভিডিও দেখার দরকার হবে না আপনাদের কোনোদিনও। আর আমার ওপর ভরসা, আমি জানি আপনারা সবাই করতে পারেন, কারণ এক জায়গার টিজেসি আমি খাইনি, বহু জায়গার টিজেসি একসাথে খেয়ে এই 7 দিন টিজেসি 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 শুধু টিজেসি চলছে। তো দেখা হচ্ছে ফাইনাল কলে। তাহলে এবারে চলে এসেছি আমি আমার দেশ ভারতবর্ষে। ফাইনাল কিছু পয়েন্ট আপনাদেরকে আমি বলে দেবো টিজেসির সম্বন্ধে, যেটা আপনাদের জানা জরুরি, অত্যন্ত জরুরি। নার্সারি ম্যানরা কে কি বললো, কে কি করলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কে কি বললো সে নিয়ে আমি কোনোদিনও ভাবিও নি। আমি আমার মন্তব্য দেব, সে অনুযায়ী আপনারা বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে দেখবেন আপনাদের কি করা উচিত। তো শুরু করি। প্রথমে এই গাছটা আপনি কিনবেন না, ছাদ বাগানীদের জন্য বলছি, বা যারা বাড়িতে একটা দুটো করে গাছ লাগাবেন বা 10-12টা গাছ আছে তাদের জন্য বলছি। কিনতে পারেন, উচ্চ মূল্যে নয়, 1000, 1500, 2000, 3000, 800। একটা মল্লিকা গাছ টিজেসির থেকে অনেক বেশি প্রোডাক্টিভ হবে, অনেক ভালো খেতে হবে, অনেক বেশি ডিজিজ রেজিস্ট্যান্সি দেখাবে আমাদের ওয়েদারে। তাই আমি প্রথম থেকেই তুলনা করছি মল্লিকার সাথে, এখনো তুলনা করছি মল্লিকার সাথে, কারণ এক্স্যাক্ট মল্লিকার মতো খেতে, মল্লিকার থেকে শুধু মিষ্টতাটা একটু কম। তো যদি লাগাতেই হয় তাহলে মল্লিকা লাগান। যারা এক্সট্রিমলি শৌখিন বাগানি, যারা না একটা টিজেসি আমার বাগানে থাকা উচিত, তারা লাগাতে পারেন, তাদের জন্য ঠিক আছে। কিন্তু একটা কথা সবার জন্য বলে দিই, আপনি টিজেসি না লাগালে এমন কিছু মিস করবেন না। আপনি টিজেসি না লাগালে এমন কিচ্ছু মিস করবেন না যেটা আপনার মিস করা উচিত নয়। না, একটা ভেরি 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 অ্যাভারেজ ম্যাঙ্গো, আমাদের ইন্ডিয়ান যে ভ্যারাইটি গুলো রয়েছে বা বাংলাদেশে যে ভ্যারাইটি গুলো রয়েছে, যেমন বাংলাদেশের কিছু ভ্যারাইটি যেমন গৌরমতি, ভারতবর্ষের কিছু ভ্যারাইটি যেরকম ল্যাংড়া, হিমসাগর, এগুলোর ধারের কাছে নয় ফর শিওর। কিন্তু এইখানে একটা কথা,
অনেকে আমাকে বলছেন যে ব্যবসায়িক ভিত্তিতে লাগাবো, বাগান করব। আ বিগ নো, আ বিগ নো, আ বিগ 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 নো। যদি আপনারা বিদেশে এই আমটাকে রপ্তানি করতে পারেন তাহলে ঠিক আছে, করুন। লোকাল মার্কেটে টিজেসি বেচবেন, ল্যাংড়া চৌসা দশেরই ছেড়ে টিজেসি লোক কিনবে। লোকাল মার্কেটে টিজেসি বেচবেন, গৌরমতি, ক্ষীরসাপাত, হিমসাগর ছেড়ে টিজেসি মানুষ কিনবে। আমি অর্পণ মান্না, ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক থেকে বলছি। আমার ওপর যদি ভরসা করেন তাহলে চোখ বন্ধ করে এই কথাটা মাথায় রাখবেন, টিজেসি না লাগালে আপনারা কিচ্ছু মিস করবেন না, কিচ্ছু মিস করবেন না। শৌখিন বাগানি আমার মতো লাগান, একটা দুটো গাছ লাগান। বাগান করার কথা এখন মাথাতেই আনবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, উচ্চ মূল্যে গাছ সংগ্রহ করবেন না। এইবারে এর মিষ্টতা এবং যে বিয়ারিং হ্যাবিট সেটা নিয়ে একটুখানি ফাইনাল বলে দিই আমি। এর মিষ্টতা আমি কিন্তু 23, ইনফ্যাক্ট 24ও পেয়েছি কিছু আমে, সব জায়গাতে নয়। অ্যাভারেজ থাকছে 18, 19, 20 কাছাকাছি। অ্যাভারেজ 18, 19, 20 এই তিনটে নাম্বারই আপনি বারবার দেখতে পাবেন যতবার চেক করবেন। কিছু কিছু জায়গাতে আমি 23, 24 পেয়েছি। তো মোটামুটি বলা যায় মিষ্টি আম, মিষ্টি। অ্যারোমা খুব কম, যদিও গাছ থেকে পাড়ার পরে যদি বাড়িতে কিছুদিন রাখা হয়, 2-3 দিন রাখা হয়, তাহলে কিছুটা অ্যারোমা বাড়ে, কিছুটা, তবে সেটা সিগনিফিকেন্ট লেভেলে কিছু নয়। তো অ্যাভারেজ, অ্যারোমার দিক থেকেও অ্যাভারেজ। এবারে বিয়ারিং ক্যাপাসিটির কথা বলে দিই। যে সমস্ত গাছ আপনারা দেখতে পাচ্ছেন, যে সমস্ত গাছ ওয়েস্ট বেঙ্গলে দেখতে পেয়েছেন বা এদিক ওদিক দেখতে পাচ্ছেন, সেই গাছগুলো, সেই যে সায়ন, যেখান থেকে সায়ন সংগ্রহ করে সেই গাছগুলো তৈরি করা হয়েছে, সেগুলো সমস্ত প্যাক্লোবিউটাজল অ্যাপ্লাই করা গাছের সায়ন। সুতরাং সেই গাছগুলোর লঞ্জিভিটি কতটা হবে সেটা বলাটা খুব মুশকিল এবং সন্দেহজনকও বটে। পরের পয়েন্ট, এটা একটা ট্রেডমার্ক প্রোডাক্ট, ট্রেডমার্ক প্রোডাক্ট, শ্রীলঙ্কার এলাওয়ালা ফার্মের ট্রেডমার্ক প্রোডাক্ট। সুতরাং এই প্রোডাক্টটা কেনা বেচা, ফলের কথা বলছি না, গাছের কথা বলছি, সেগুলো কিন্তু তাদের সত্ত্বাধীন। এর বাইরে আমি আর কিছু বলবো না। এই ছিল আমার টিজেসির ফাইনাল কল, এই ছিল আমার টিজেসির সম্বন্ধে ফাইনাল ভার্ডিক্ট বলতে পারেন। এইবারে আপনারা বোঝেন, আপনারা যথেষ্ট বিচক্ষণ মানুষ, আপনারা যথেষ্ট জানেন, জ্ঞানী। সুতরাং কোনটা শুনতে হবে, কোনটা মানতে হবে, সেটা আপনারাই বিচার করবেন। আমি এখানে কোনো রকম কোনো কিছুর পপুলারিটি বাড়াতে, কোনো রকম কোনো কিছুকে প্রমোট করতে বা ডিমোট করতে আসিনি। আমি আপনাদেরকে ফ্যাক্ট বলছি যে একজন ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের মানুষ হয়ে টিজেসির প্রতি ক্রেজ দেখানোটা কি সত্যি উচিত হবে? না, একদমই নয়। অনেকে এখানে বলবেন তাহলে আপনি শ্রীলঙ্কা গেছিলেন কেন? গেছিলাম বলেই তো আপনাকে বাঁচাতে পারছি, গেছিলাম বলেই তো আপনাদেরকে জানাতে পারছি। আর আমি এক্সট্রিম লেভেলের শৌখিন বাগানি, এক্সট্রিম লেভেলের শৌখিন বাগানি। আমার অনেক জাত আছে। আমার ক্রাইটেরিয়া মিষ্টতা নয়, আমার ক্রাইটেরিয়া প্রতি বছর ফল দেওয়া নয়, আমার ক্রাইটেরিয়া প্রতি লাল ফল হবে, বড় ফল হবে নয়, আমার ক্রাইটেরিয়া পাল্প খুব খেতে সুন্দর হবে নয়। এগুলো আমার একটাও ক্রাইটেরিয়া নয়। হ্যাঁ, অনেক ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া, কিন্তু এগুলোই একমাত্র ক্রাইটেরিয়া নয় আমার। সুতরাং আমার সাথে তুলনা করবেন না, আমার সাথে একদমই তুলনা করবেন না, কারণ আমার কাছে এরকম অনেক আম আছে যেগুলো মুখে দেওয়ার যোগ্য নয়, কিন্তু সেগুলো রেখেছি আমি সংরক্ষণের জন্য। তো আমার সাথে কোনো তুলনা করবেন না। আপনি কম জায়গা, ছোট জায়গাতে গাছ করতে চাইছেন, মল্লিকা is far more better option than TJC in our weather climate. এইখানে মল্লিকা হাইলাইট করুন। আপনারা গ্লিমস দেখতে পাচ্ছেন, আমাদের হাইব্রিড অনেক পুরনো হাইব্রিড, জানি না কেন গেঁয়ো যোগী ভিক পায় না, আপনারা ভিক দেন না বলে পায় না, ভিক দিন। দেশের জিনিসকে বড় করুন, বিদেশের জিনিস ঠিক আছে, টিজেসি অনেক ভালো আম, সব মানলাম, কিন্তু আপনার কর্তব্য আপনি যেখানে থাকেন সেই জায়গার আমকে গুরুত্ব দেওয়া, সেই জায়গার আমকে প্রমোট করা, বিদেশ থেকে কোনো কিছুকে প্রশ্রয় দেওয়া নয়। সর্বশেষে একটা কথা বলে শেষ করবো আমি আজকের ভিডিওটা, সেটা হচ্ছে যে আগেও বলেছি শর্টে, ব্রাজিলে টমি অ্যাটকিন পালমার চাষ হয় প্রচুর পরিমাণে। টমি অ্যাটকিন পালমার খেতে কি খুব একটা ভালো লেগেছে আপনার?
কমার্শিয়াল ফার্মিং এবং হোম গার্ডেনিং এর মধ্যে পার্থক্য বুঝুন। শ্রীলঙ্কার মানুষ টিজেসি নিজেরা কনজিউম করে না, শ্রীলঙ্কার মানুষ টিজেসি করে বিদেশে রপ্তানি করার জন্য। ইউরোপিয়ান কান্ট্রিজে ওরা বেশি মিষ্টি পছন্দ করে না, বেশি ফ্লেভার কড়া ফ্লেভার ওরা পছন্দ করে না, ওরা মাইল্ড ফ্লেভার পছন্দ করে, মিষ্টতাটাও মাইল্ড পছন্দ করে, তাই এই আমটা ওইখানে এক্সপোর্ট করা হয়। নিজেরা কিন্তু ওনারাও কারুতা কলম আম, বেল্লাই কলম আম খান। সুতরাং আমি যেগুলো যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন, এই কথাগুলো মাথায় রেখে তারপরে আপনারা বিবেচনা নেবেন, আপনারাই ঠিক করবেন কি করতে হবে। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। অবশ্যই আমি কথা দিয়েছি আপনাদেরকে এই সিজনে 100 আমের রিভিউ আপনাদেরকে দেবো। 100 আমের রিভিউ অলরেডি 3টে রিভিউ দিয়ে দিয়েছি, পাবলিশ হয়ে গেছে, আলফান্সো দেখে নেবেন। 100 আমের রিভিউ আমি দিতে চলেছি, দেখতে থাকুন, পরপর পরপর আসতে থাকবে। চেষ্টা করব প্রতি সোমবার একটা করে ভিডিও দেওয়ার। ভালো থাকবেন, নমস্কার। হাইপ তৈরি করবেন না, হাইপে পাত্তা দেবেন না। নমস্কার।